বন্ধুরা, আমি চলে এসেছি আমার মুর্শিদাবাদ ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। তোমরা প্রথম পার্টে দেখেছিলে হাজারদুয়ারি, ইমামবাড়া, মদিনা মসজিদ এবং হাজারদুয়ারির সামনেই রাখা এই বাচ্চোয়ালি তোপ যে কামানটি দেখেছো, ঘড়িঘর, এবং আমরা মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা ঘুরে দেখিয়েছি, যেমন কাঠগোলা বাগান, নসিপুর মহন্ত আশ্রম, তারপর দেখিয়েছি কাঠগোলা বাগানের ভেতরে রাজপ্রাসাদ, এছাড়া দেখেছি আজিমুন্নেসা বেগমের সমাধি, ৮০ টাকার গাড়ি, সমস্ত কিছু আমি আগের ভিডিওতে দেখেছি। তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখোনি, আমি এই আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা আই বাটনটিতে ক্লিক করে আমার আগের ভিডিওটি দেখে নিলে তাহলে তোমাদের দ্বিতীয় পার্টটি দেখতে আরও সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকে মুর্শিদাবাদ ভিডিওর দ্বিতীয় অংশ। চলো তাহলে শোনা যাক সিরাজদৌল্লার মৃত্যুর কাহিনীর পরবর্তী অংশ আমাদের এই গাইড দাদা। আচ্ছা, রাত্রির বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়েছিল। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘসিটি বেগম সিরাজের মাসে যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ পালিয়ে। সিরাজদৌল্লা বলেন, আল্লাহর আশীর্বাদে আমার এতই কপাল খারাপ, আল্লাহ সেদিনকে ঝড় বৃষ্টি তুফান আমার ভারতটাকে ভিজিয়ে দেন। সেই সুযোগে ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীভূষণ দুর্গা, রাজা রাজবল্লভ সবাই মিলে গদির লোভে সিরাজকে মারার জন্য তারা করছে। সিরাজদৌল্লা ঘোড়া নিয়ে যেতে যেতে জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। সিরাজদৌল্লা জানতে পারত নাগরাজুত জঙ্গলের মধ্যে একপাট পড়ে যায়। ওই নাগরাজুত দেখে বাদশা ফকির সিরাজদৌল্লাকে রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে বিল্ডিংয়ের পর। বন্ধুরা, এখানে একটু বলে রাখি, একজন ফকির কিন্তু ওই সিরাজের পায়ের নাগরাই জুতো দেখে সিরাজকে ধরিয়ে দিয়েছিল, এবং সিরাজ ধরা পড়েছিল মুর্শিদাবাদ চত্বরেরই যে ভাগীরথীর যে ঘাট, সেখান থেকে কিন্তু উনি ধরা পড়েছিল। ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘোরাচ্ছে। যা হিটপিন্ডা মাংস যেটুকু ছিল গঙ্গার পারে খোঁজবাগের নবাচ্চা ঘষেটিনো কবর হয়। ১০০২ থেকে নৌকোয় করে যাবেন, ঘরের মাঝখানে ২.৫ হাত কবর, বর্তমানে কারোর টিকিট লাগবে না, গোল করে দিয়ে এখন কবর। নবাচ্চার রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ। গাড়িবার লালবাগ বলছেন। নবাচ্চা মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনান্নে হত্যা করলো, আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন ৩ মাস পর বিহারে বাজ পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠ রোগে মারা যান। মোহাম্মদের কালা জলে বেড়ে যান। ঘসিটি বেগম জলে ডুবে মারা যান। তাহলে সিরাজের মায়ের অভিশাপ হলো, আর জগৎসেট অ্যাক্সিডেন্টে মারা যান। তাই সবারই অভিশাপ লেগে গেল। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব সিরাজদৌল্লার জীবন কাহিনী। আচ্ছা, মাঝখানটা নিতাই গৌর, আচ্ছা, হাতিটা জৈন। আচ্ছা, হাতিটা জৈন, আচ্ছা, মাঝেরটা হিন্দু। হিন্দু ওই যে বসে রয়েছে যে, ওটা কি শনিদেব? নিতাই গৌড়ের ওই যে মূর্তিটা কি? নিতাই গৌর। আচ্ছা, নিতাই গৌড়ের মূর্তি। আর ওপরটা হচ্ছে মুসলিমদের ইয়ে। এই রথে আষাঢ় মাসে আমরা রথে বের করি, সেন্ট্রাল গভর্নমেন্টের খোঁজ। লোকাল খেলি। আচ্ছা, রথের টাইম। আচ্ছা, হ্যাঁ, ১২টা লক একটা চাবিতে ১২টা লক করা হয়। এটা গাড়িটা সম্পর্কে সেটা বাড়িতে কলিযুগের মোটরসাইকেলটা ছিলেন না, তখন তো গাড়ি ছিল না, দেশে ছিল ঘোড়া পালকি, গরুর গাড়ি, মুখের গাড়ি। গাড়ি তো উড়ে আসেনি। ১৮ থেকে ১৯৪৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম এসেছিলেন। হাসান আলী নবাব মির্জাফরের বংশের পা ছিল না। তাহার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাবকে গাড়িটা গিফট করেন। হাসান আলী নবাব মারা গেলে মোহন সেকেন্ড গাড়ি চাঁদির 8 টাকায় বিক্রি নেয়, এখনকার লোক বলে 80 টাকা। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চাঁহাতো। এই গাড়িটাই? এই গাড়িটা। আচ্ছা, স্বাধীনতার পরের গাড়ি। গাড়ির বয়স ৭০ থেকে ৮০ বছর বয়স। ইংরেজ পালানো ৭০ থেকে ৮০ বছর হবে। আপনার দাদু থেকে ইংরেজরা যখন চাবুক দিয়ে মেরে নীলের চাষ করাতো, দাদুরা ঘুরিয়ে চাবুক মেরে ইংরেজকে দেশ থেকে হাঁকালো। বলে, আমরা দেশে প্রচুর পাপ করেছি, ন্যাংরা নবকে গাড়িটা গিফট কর, পাপটা মুক্ত হবে, বিনা কারণে দান করবেন। এই গাড়িটা যদি তুমি চালাতে পারি। গাড়িটা এটা মহন্ত ভগবান দাসের আশ্রম। আচ্ছা, এইটা? এটাকে বলে রঘুনাথ দেবের মন্দির। ভেতরে কি কি আছে? ভিতরে আছে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। আচ্ছা, এখানে একটা রাস আছে, অঘ্রাণ মাসে যে রাস হয়, এটাকে বলে বৃন্দাবনের রাস। সুদর্শন চক্কর উপরে ১৩৮ সখী ঘুরে, সেই জিনিসটা দেখতে পাবেন। রঘুনাথ দেবের মন্দির, রাম লক্ষ্মণ সীতা রাধাকৃষ্ণ মূর্তি দেখবেন। চাঁদের দরজা, চাঁদের সিংহাসন, সোনার মূর্তি। আর তারপরে গুরুদেবের সিংহাসন। এই বাড়িটা এখন বর্তমানে নাম দিয়েছে নেমক হারাম ডেউরি। এই বাড়িটার নাম ছিল আগে আপনার গুলবাগ। আচ্ছা, নবাব সিরাজদৌল্লা যখন পলাশির যুদ্ধে হেরে যায়, উনি পালাচ্ছিল পাটনার নৌকো করে, তাকে ওখান থেকে ধরে নিয়ে এসে এই বাড়ির ভেতরে বন্দি করা হয়।
সিরাজদৌল্লাকে এই বাড়িতে বন্দি রাখা হয়েছিল মিরনের হেফাজতে। যদিও বা আমরা এখন যে অংশটি দেখতে পাচ্ছি এটা বাড়ির জাস্ট প্রবেশদ্বার, বাড়ির ভেতরের অংশগুলো সবই প্রায় ধ্বংস হয়ে গেছে। মিরনের আদেশে মোহাম্মদী বেগ হত্যা করে সিরাজকে ঠিক এই প্রাসাদেই। সিরাজদৌল্লাকে এই বাড়িতেই মারা হয়েছিল। এই বাড়িতে মেনে নিয়ে গিয়ে গঙ্গার উপরে, নদীর উপরে কবর দেয়। তারপর থেকে নাম হয় নেমক হারাম দেউরি। বর্তমান এখন এই বাড়িটা এখানকার স্থানীয় লোকালরা দখল নিয়ে বসবাস করে। হ্যাঁ করতো, এখন এখানকার স্থানীয় মুসলিমরা নামাজ পড়ে। আর আমার বাঁদিকে হচ্ছে মির্জাফর এবং তার পুরো পরিবার নিয়ে এখানে 1100 সমাধি, 1100 সমাধি। কবরস্থানটাকে বলা হয় জাফরাগঞ্জ। আচ্ছা, এর ভিতরে কবর হচ্ছে 1100। 1100 তো নবাব ছিলেন না, সিরাজউদ্দৌলা ছিলেন স্বাধীন নবাব। সিরাজের পর যারা নবাবি পেলেন তারা হচ্ছে পরাধীন, তারা ইংরেজদের টাইমে রাজত্ব করেছিলেন। সেই নবাবদের কবরগুলা লাইনে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায়। আচ্ছা, হাজারদুয়ারি প্যালেসটা এই নবাব তৈরি করেছিলেন। আচ্ছা। এনার নামটা হচ্ছে নবাব নাজিম হুমায়ুন শাহ। আচ্ছা, আসল হাজারদুয়ারি প্যালেস যেটা ছিল তার নাম ছিল হিরাজুল মনসুরগঞ্জ। সেটা কোথায়? ওটা হাজারদুয়ারি প্যালেস যেটা দেখছেন গঙ্গা ওই পারে ছিল, আচ্ছা, তার নাম ছিল হিরাজুল মনসুরগঞ্জ। ওটা যখন নদীর গর্ভে নষ্ট হয়ে যায়, সিরাজ মারা 72 বছর পর 1837 সালে ইনি 16.5 লক্ষ টাকা খরচা করে হাজারদুয়ারি প্যালেস, 1837-এ হাজারদুয়ারি প্যালেস কমপ্লিট। আচ্ছা, তারপরে ইনি 1 বছর নবাবি পেয়ে 38 সালে মারা যায়। ঠিক। হাজারদুয়ারি প্যালেসটা এই নবাবে তৈরি করা হুমায়ুন শাহ। আর যেটা লোকে দেখতে আসে যে সিরাজের হাজারদুয়ারি প্যালেস দেখবো, তার জন্য সিরাজের মরা 72 বছর পর 1837 সালে ইনি নবাবি যখন পান 16.5 সোনার টাকা খরচা করে হাজারদুয়ারি প্যালেসটা তৈরি করেন। তার হিরাজিল যেটা ছিল ওটা এখন নদী দেখা যায়, হিরাজিলের কিছু দেখা যায়। বন্ধুরা, এই জাফরাগঞ্জ সমাধিক্ষেত্রটি মির্জাফরের বংশের সবার সমাধিস্থান। 2 নম্বর কবরটা হুমায়ুন শাহর বাবা, নাম হচ্ছে ওয়ালাজা। 3 নম্বর কবরটা হুমায়ুন শাহর কাকা, নাম হচ্ছে আলিজা। আচ্ছা, ওইটা। হাজারদুয়ারির ভিতরে যাবেন তো আপনাদেরকে এই নবাবদেরই ছবিগুলো দেখা যাবে। আচ্ছা, হাজারদুয়ারি পাশে দেখবেন এই একটা বাড়িও আছে। বাড়িটাকে বলা যায় ইমামবাড়া। বছরে 10 দিন খোলা থাকে সবার জন্য। প্রথম মহরম হবে সেদিন থেকে 10 দিন সবাই ঢুকতে পাবে। 24 ঘন্টা ইমামবাড়িটা খোলা থাকে। যারা লোকাল লোক আছে তাদের জন্য বৃহস্পতিবারের দিন খোলা থাকে, বাইরেকার লোককে ঢুকতে দেওয়া হয় না। এই বাড়িটা এই নবাবে তৈরি করার নাম হচ্ছে নবাব ফিরাদুল শাহ। এনা তৈরি করা। প্রথম যেটা দেখালাম হুমায়ুন শাহ, ওনারই ছেলে কবর নবাব ফিরাদুল শাহ। আচ্ছা, মির্জাফরে 5টা ছেলে, বড় ছেলে মিরনে কবরটা এর মধ্যে না বিহার রাজমহলে হয়েছে। আপনারা যদি এইটা দিয়ে আসছেন তো মির্জাফরে গাড়িওয়ালা আপনাকে বাড়ি বলে, বাড়িঘর ভেঙে গেছে, শুধু এই পুরনো গেটটা আছে, আদার্স আর কিচ্ছু নেই। মিরনে আদেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে বাড়ির মধ্যে হত্যা করা হয়। মিরন এখান থেকে বিহার পালিয়ে যায়, সেখানে বাজ পড়ে মারা যায়। মিরনে কবরটা বিহার রাজমহলে আছে। মিরন বাদ দিয়ে লাইনে যে 4টে কবর আছে মির্জাফরে, এখানে 4 ছেলে কবর। প্রথম ছেলে মোবারক দৌলা, আচ্ছা, 2 নম্বরটা আশরাফুদ্দৌলা, তারপর 3 নম্বরটা সাইফুদ্দৌলা, 4 নম্বর ওইটা। আচ্ছা, লাইনে যে 4টে কবর মির্জাফরে 4 ছেলে। আচ্ছা, মিরনকে নিয়ে 5টা। আচ্ছা, মির্জাফরের কবরটা এখানে কোথায়? দেখো, আচ্ছা, সাদা উঁচু কবরটা হচ্ছে মির্জাফরের কবর। আচ্ছা, এইটা ইতিহাসে শর্ট নাম লেখা মির্জাফর, আসল নাম প্লেটে লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান। ইনি মারা যান 17 জানুয়ারি 1765 সালে। দুপাশে কবরটা দেখা যাচ্ছে মির্জাফরের কাকা নজফ খান, নজফি খান। এই কবরটা হচ্ছে মির্জাফরের কবর। আচ্ছা, 4 নম্বর কবরটা দেখা যাচ্ছে বাবা। এইটা মির্জাফরের বাবা। এনার নাম হচ্ছে সৈয়দ আহমদ নজফি। হ্যাঁ, ওই যে লেখা রয়েছে। মির্জাফর বিয়ে করেছিলেন 3টে। এই ঘরের মধ্যে যে কবরটা দেখা যাচ্ছে মির্জাফরের প্রথম বউয়ের কবর, নাম হচ্ছে শাহ খানম। এইটা মির্জাফরের প্রথম বউ, কি নাম? শাহ খানম। শাহ খানমটা হচ্ছে আলীবর্দী খানের বোন। আচ্ছা, আলীবর্দী খানের বোন শাহ খান। লেখা ছিল। আচ্ছা, ওটা তো উঠে গেছে মোটামুটি লেখাটা। এটা প্রথম বউ। আচ্ছা, আর এর ভেতরে দ্বিতীয় বউটা হচ্ছে বাবু বেগম। দ্বিতীয় বউ এটা মির্জাফরের। তৃতীয় বউ, দ্বিতীয় বউ মির্জাফরের দ্বিতীয় বউ, সেকেন্ড ওয়াইফ। লাস্টে 3 নম্বরটা হচ্ছে মন্নি বেগম। কোনটা? এখানটা সব থেকে ছোট যে কবরটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এইটা সব থেকে ছোট কবরটা হচ্ছে পায়রার কবর। আচ্ছা, পায়রার নামটা হচ্ছে হীরালাল পান্নালাল। আচ্ছা, দুটো পায়রা। আচ্ছা, বড় ছেলে মিরন, তার 2টো পায়রা ছিল। আচ্ছা, নবাবদের টাইমে ডাক পেন ছিল না, পায়রা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। তাদেরও কবর এখানেই দেওয়া হয়েছে। কবরস্থানের মধ্যে সব থেকে প্রথম কবরটা পায়রা রয়েছে। এটা পুরোটাই হচ্ছে মির্জাফরের বংশধরদের তো? আচ্ছা, তাহলে টোটাল এখানে ভেতরে আছে 1100 কবর, তাই তো এখনো পর্যন্ত? এই জায়গাটাকে লোকে 3 রকমের চিনে। কেউ জাফরাগঞ্জ বলে, চীনা পরিচয় দেয়। কেউ বলে 1100 কবরস্থান বলে। আর
কেউ বলে যে মুকবারা, মুসলিম ধর্মতে কবরস্থানকে মুকবারাও বলা যায়। 1100 কবর একটা জায়গার নামও রেখে দিয়েছে, গাড়িওয়ালা হোক টোটোওয়ালা হোক সব 1100 কবরস্থানই বলে। আপনি যদি গুনতি আরম্ভ করবেন তো 11,000 পার হয়ে যাবে। নবাবী টাইম থেকে আজ অব্দি কবরস্থানটা রানিং আছে। আচ্ছা ভিতরে যে কবরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মুন্নি বেগমের কবর। আচ্ছা, এইটা মুন্নি বেগমের কবর। মুন্নি বেগমটা হচ্ছে মির্জাপুরের 3 নম্বর। আচ্ছা, এইটা মুন্নি বেগমের তো? আচ্ছা, কাঠগোলা বাগান যখনই যাবেন ওখানটা একটা আপনাকে বাইজিখানা দেখা যাবে, সেখানটা মুন্নি ভাই নাচ গান করতো। হ্যাঁ ওখানে গেছিলাম আমরা। মুন্নি ওটা তো ভাই ভেঙে চুরে আর কিছু নেই এখন, সামান্য সব ভেঙে গেছে। সামান্য যেখানে নাচ করতো সেই জায়গাটা বসারই আছে, আদার্স কিছু না। আর এখন সব বসে ওখানে। তো ওখানটা মির্জাফর যখন মুন্নি ভাইকে বিয়ে করলেন নিজের টাইটেল দিলেন মানি বেগম। হ্যাঁ, ইনি একটা স্কুলও তৈরি করেছিলেন ব্রিটিশ গভর্নমেন্ট 90 লক্ষ টাকা দিয়ে। তার টাকা নিয়েছে 1 থেকে 12 অব্দি পড়াশোনা সব ফ্রি আছে। 12 এর যে স্কুলটা, শর্ট নাম 3 অক্ষরে লেখা থাকবে NBI, আর স্কুলের গেটের মধ্যে নাম পাবেন নবাব বাহাদুর ইনস্টিটিউশন। সেই স্কুলটা মানি বেগমে তৈরি করে। আচ্ছা, এনার তৈরি করা মানি বেগম। মির্জাফরের বংশধরা আছে তাদের জন্য সবকিছু ফ্রি আছে, খাওয়া দাওয়া পড়াশোনা থাকা সব। বাইরে যদি ছেলে মেয়ে পড়াশোনা করে অর্ধেক টাকা পয়সা লাগে, অর্ধেকটা সরকার দেয়। হাজারদুয়ারি পেছনে দেখবেন রাস্তায় ডান দিকে একটা মসজিদ দেখা যায়, এটাকে বলা যায় চাঁদনি চক মসজিদ। এই মসজিদটা মানি বেগমে তৈরি করা। বাইরে থেকে লোকে ঘুরতে এলে হাজারদুয়ারি বলে চিনা পরিচয় দেয় লোকে। জায়গাটার নাম হচ্ছে চাঁদনি চক বাজার, সে নামটা মানি বেগম রেখেছিলেন। দিল্লিতেও চাঁদনি চক বাজার পাবেন, কলকাতাও পাবেন, মুর্শিদাবাদেও আছে। সেই মুন্নি বেগমের কবরটার মধ্যে আছে। আচ্ছা, ওকে। আর এর মধ্যে যা দেখছেন সব ওদের পরিবারদের। আচ্ছা, এগুলো সব পরিবার বর্গের ওদের। আচ্ছা, মির্জাফরেরই তো। এটি হলো একদম শেষ নবাব ওয়াসিফ আলী মির্জার তৈরি একটা প্রাসাদ, তাই ওনার নাম অনুসারে এই প্রাসাদটির নাম হয়েছে ওয়াসিফ মঞ্জিল। আর তার উল্টো দিকেই হচ্ছে ভাগীরথীর খেয়াঘাট। বন্ধুরা, এখান থেকেই লঞ্চে করে চলে যাওয়া যাবে ভাগীরথীর অপর পাড়ে, যে পাড়ে রয়েছে সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র, যেটা খোসবাগান নামে পরিচিত। আমরা প্রথম দিন ঘোরার পর দ্বিতীয় দিন ভোরবেলায় এই মোটর বোটে করে চলে আসলাম ভাগীরথীর এপারে, যেখানে রয়েছে সিরাজদৌল্লার সমাধি এবং আরও বেশ কয়েকটি দেখার মতন ভিউ স্পট। আচ্ছা, এটা লালবাগের এপার? হ্যাঁ, এটা লালবাগের এপার। আচ্ছা, এখানে আমরা কটা জায়গা দেখবো? 5টা জায়গা। 5টা জায়গা দেখবো? হ্যাঁ। আচ্ছা, ওই খোসবাগানে ওই নবাবের সমাধি টমাধিগুলো সব তো ওখানেই পাবো না? হ্যাঁ। আর কি কি দেখবো? আর তারপরে যাবো পীরেশ্বরী মন্দির। আচ্ছা, মন্দির। হ্যাঁ, তারপর গুপ্ত মন্দির। গুপ্ত মন্দির, ওটা অ্যাকচুয়ালি কিসের মন্দিরটা? কোন দেবতা? ওটা কালিমা, কালিমার মন্দির। গুপ্ত মন্দির। আর তারপর জগৎবন্ধুর ধাম। জগৎবন্ধুর ধাম। জগৎবন্ধুর ধাম। হ্যাঁ। আচ্ছা, তারপরে রশ্মিবাই। বন্ধুরা, এবার চলো ঘুরে দেখা যাক খোসবাগ। এটাই সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র। জায়গাটির নাম হচ্ছে খোসবাগ। অ্যাকচুয়ালি এই খোসবাগটা তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলার দাদু কিংবা নানা, 1740 খ্রিস্টাব্দে। এই জায়গায় ছিল সৌন্দর্য, 108 রকমের গোলাপ ফুলের উদ্যান, তার জন্য নাম দিয়েছিলেন খোসবাগ। আর খোসবাগ শব্দের অর্থ হচ্ছে বাগ মানে বাগিচা, খোস মানে সুগন্ধ। এক গোলাপ ফুলের উদ্যান ছিল। 1757 খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধটা স্টার্টিং হয়েছিল পলাশির ময়দানে, সেই পলাশির যুদ্ধের পর সিরাজের পরিবারটাকে নৃশংসভাবে হত্যা করেছিলেন মির্জাফর। তারপরে কবর দেওয়া হয় খোসবাগে। কিন্তু 1740-এ কি ছিল? 101 রকমের গোলাপ ফুলের উদ্যান ছিল জায়গাটা। তখন কিন্তু কোনো কবর ছিল না। এখন আমরা সিরাজের পরিবারটাকে যেহেতু নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে কবরে পরিণত হয়েছে এই জায়গাটা। টোটাল 34টা কবর, সিরাজ পরিবারের কবর এই জায়গায়, অন্য কোনো আদার্স জায়গায় পাবে না। এবার আমরা আস্তে আস্তে যাব গ্যালারিতে।
সিরাজের খানদানদের সঙ্গে পরিচয় করব, প্লাস তাদের সঙ্গে আলাপ করব। বাহ। এগিয়ে চলুন। ঠিক আছে। এটা একটা গ্যালারি, হুম চারিদিকে ঘেরা আছে। অবশ্যই তো দেখছেন আপনারা, 3টে বেগমের কবর রয়েছে এই জায়গায়। হুম কারণ ঘেরার উদ্দেশ্য হলো, যেহেতু আগেকার বেগমরা অধিকাংশ কিন্তু পর্দার আড়ালেই থাকত, হুম কোনো পুরুষের সামনে মুখ দেখাতেন না বা দর্শন বা দিতেন না। তার জন্য এই গ্যালারির মধ্যে রয়েছে 3টে বেগমের কবর। হুম প্রথমে যে আমরা এই যে কবরটা দেখছি, উনি হচ্ছেন নবাব। আরে ছি, ছি, ছি। হুম বাচ্চাটাকে ধরে নেবেন। আচ্ছা, এই কবরটা দাদা ভাই এগিয়ে আসুন এদিকে। হ্যাঁ, ওই শুরুর কবর। হ্যাঁ, প্রথমে যে গেটের সম্মুখে যে কবরটা দেখছি, উনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলার নানি, নবাব যে আলীবর্দী ছিল না, তার বেগম। আচ্ছা, নাম আলীবর্দী খার বেগম। শরীফেন নেশা বেগম তার নাম। আচ্ছা। সিরাজের দিদিমা কিংবা সিরাজের নানি। তার প্রথমে তার কবরটা দেওয়া রয়েছে। মাঝে দেখবেন, এইটা এই যে মাঝে নবাব সিরাজউদ্দৌলার মাসি, নাম হচ্ছে ঘসিটি বেগম, হ্যাঁ। সিরাজউদ্দৌলার খালা। এই ঘসিটি বেগম, উনি তো হ্যাঁ, এখানে বলি। ওনার কবর এখানে কি করে এলো তাই? বলি, সব বলবো আপনাকে। এই ঘসিটি বেগম প্রশ্নটা ঠিক। মির্জাপুরের সঙ্গে চুক্তি করে হ্যাঁ। নবাব সিরাজকে মারার পরিকল্পনা করেছিল। হ্যাঁ। কারণ ঘসিটি বেগম হচ্ছে নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ে। হুম এই ঘসিটি বেগম চায় না নবাব সিরাজউদ্দৌলা সোনার বাংলাতে বসে বা মাসনাতে বসে সিংহাসনে আরোহণ করুক। সিংহাসনে মানে ও মানে চায় না ঘসিটি, হ্যাঁ, নিজের মাসি উনার। হ্যাঁ। পাশেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম। দুই বোনের কবর একই পজিশনে রয়েছে। সিরাজের মা আমিনা বেগম, সিরাজউদ্দৌলার খালা ঘসিটি বেগম, সিরাজের নানি নাম শরীফেন নেশা বেগম। মেহেরুন নিশা থেকে এসছে, ওইখান থেকে এসছে মেহেরুন নিশা। ঘসিটি বেগমের আসল নাম যে মেহরুন নেশা, তাকে ঘসিটি বেগম বলে চিহ্নিত। এখানে ফলো করবে মোট 17 জনের কবর রয়েছে উনার মধ্যে, এর মধ্যে আচ্ছা। 17 জন। এই যে এইখানটা, হ্যাঁ, এই যে, এইখানে। এই জায়গাটা, হ্যাঁ, এইখানে। ছোট বড় সকলের কবর রয়েছে এই গ্যালারির মধ্যে। এই 17 জন হচ্ছে নবাব সিরাজের একমাত্র রিলেটিভ, যার বাসস্থান মুঙ্গের পাটনা, বিহার। নবাব সিরাজ যখন মির্জাফরের দরবারে বন্দী হয়েছিলেন, সেই সময় নবাব সিরাজকে এই 17 জন দলবদ্ধভাবে গিয়েছিলেন মির্জাফরের বাড়িতে নবাব সিরাজের মরামুখটি দর্শন করতে। আচ্ছা। তাই মির্জাফর লক্ষ্য করলেন এই 17 জনকে, যে তোমরা সিরাজকে সাক্ষাৎ করতে এসছো বা সিরাজকে দেখা করার জন্য এসছো, তার মুখ দর্শন করতে এসছো, তোমাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। কারণ ওনারা হচ্ছে সিরাজের পরিবার। হ্যাঁ। তার জন্য মির্জাফর কি করেছে, খাবারে প্রয়োজন এক ধরনের বিষ মাখিয়ে দিয়েছিল। সেই খাবারটা খেয়ে এই 17 জন মারা অবস্থা? গিয়েছিল মির্জাফরের বাড়িতে। বাহ, বাহ। ইন টোটাল 17 জন রয়েছে। 17 জনের ভেতরে একজন ছিলেন মেম্বারশিপ, তার নামটাই উল্লেখ পাওয়া গেছে। ওই কোনায় লেখা রয়েছে উর্দু ভাষায় নবাব এসফরফা দোল্লা এবং 1200 হিজরি সাল উল্লেখ রয়েছে, খোদাই করে লেখা রয়েছে এখনো পর্যন্ত। তাছাড়া এখনো পর্যন্ত নাম উল্লেখ পাওয়া যায়নি। 17 জনের ভেতরে একজনের নাম পাওয়া গেছে, নবাব এসফরফা দোল্লা। পরিশেষে ওনারা মৃত্যু হলেন ওনাদের কোথায়, মির্জাফরের দরবারে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন যে পলাশির যুদ্ধটা স্টার্টিং হয়েছিল পলাশির ময়দানে, সেই সময় নবাব সিরাজের যা অস্ত্র গোলা বারুদগুলো ছিল, এইগুলো কিন্তু বৃষ্টির জলে নষ্ট হয়ে যায়। তাই মোহনলাল ছিলেন নবাব সিরাজের সেনাপতি, সিরাজউদ্দৌলাকে পলাশির ময়দানে সতর্ক করে দিলেন যে সিরাজ, তুমি পালিয়ে যান, এই পলাশির ময়দান ছেড়ে তুমি পালিয়ে যান, ভয়ঙ্কর বিপদ। তাই বাধ্য হয়ে মোহনলাল মীর মদনের কথা শুনে সিরাজউদ্দৌলা পলাশি ত্যাগ করে পালিয়ে যেতেছিল অন্য জায়গায়। সেই জায়গায় দেখলো কে, সিরাজ পালিয়ে চলে গেল। সেই সময় মির্জাফর কি করলো, পলাশির ময়দানে সিরাজকে দেখতে পেল না। সে কিন্তু ঘোষণা করে দিল, যে সিরাজকে ধরিয়ে দেবে তাকে 1001 টাকা সোনার মুদ্রা উপহার দেওয়া হবে। তাই নবাব সিরাজের পায়ে ছিল নাগরাসু জুতো,
জুতো এক ধরনের, হ্যাঁ। ওই নাগরা জুতো, বহু মূল্য, বহু অনেক টাকা দামের জিনিস ওই জুতোটা। হ্যাঁ। সিরাজের যা পোশাক ছিল সবই চেঞ্জ করেছিল, পায়ে যে ব্যবহার করা শু জুতো, নাগরা জুতো, ওই জুতোটা কিন্তু সিরাজ চেঞ্জ করতে পারেনি। সেই জুতোটা দেখে নবাব সিরাজকে নৌকোর ঘাটে সিরাজকে ধরিয়ে দিল মির্জাফরের হাতে। ওই সে দানেশ ফকির যে সিরাজকে ধরিয়ে দিয়েছিল। গার্ডেনের মধ্যে বাউন্ডারি ঘিরা মিডিল পজিশনে রয়েছে কবর, যার নাম দানেশ ফকির, যে সিরাজকে ধরিয়ে দিয়েছিল তার কবর ওই বড়টা। তাই তখনকার দিনে ইংরেজ যে ব্রিটিশের যে সেনাপতি ছিলেন লর্ড ক্লাইভ, উনি বিচার করলেন এই দানেশ ফকিরের, যে তুমি বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজকে ধরিয়ে দিলা সামান্য অর্থের জন্য মির্জাফরের হাতে। ভবিষ্যতে কেউ যদি বেশি টাকা দেয় তাহলে তো তুমি আমাকেও ধরিয়ে দেবে। তার জন্য ব্রিটিশ সরকার 3 জন পরিবারকে দানেশ ফকিরের একসঙ্গে গুলি করে কবরটা দেওয়া হয় খোশবাগের মাটিতে। দানেশ ফকিরের ছেলে এবং তার বেগম এই পাশে। মানে ও ফ্যামিলির 3 জনকে শেষ করে দিল, বলা যায় না। এটা লর্ড ক্লাইভই করলো। এটা লর্ড ক্লাইভ করলো। খোলা আকাশ, 3টে কবর রয়েছে। আমরা জানি, এর আগে বলেছিলাম সিরাজের প্রধান সেনাপতি হচ্ছিলেন মহল্লাল মীর মদন। তারা পলাশির যুদ্ধে মারা যান। কিন্তু সিরাজের এই মাঝে যে কবরটা দেখছেন, নবাব সিরাজের বৈশিষ্ট্য বডিগার্ড, নাম ওপাইনে গোলাম হোসেন। ওনার আসল নাম পুরন্দর চক্রবর্তী। উনি ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন। তাই এই গোলাম হোসেনকে চাবুক পিটিয়ে হত্যা করেছিলেন মির্জাফর। তারপরে কবরটা দেওয়া হয় খোশবাগে। পাশে হচ্ছে আব্দুল হোসেন, এ পাশে আব্দুল হোসেন। ওনারা 2 ভাই লুৎফাকে দেখাশোনা করতেন খোশবাগে। লুৎফা হচ্ছে নবাব সিরাজের বেগম। যে লুৎফার কবর দেখব, যে লুৎফা 17 বছর বেঁচে ছিলেন, সর্বশেষে মারা যান লুৎফের নেশা খোশবাগের মাটিতে। সিরাজ মারা গেছিলেন 1757 খ্রিস্টাব্দে, আর সিরাজের বেগম লুৎফের নেশা মারা যান 1786 খ্রিস্টাব্দে। এবার সে জায়গায় আমরা যাব। মাথায় যে প্লেট মারা আছে না, নিম প্লেট, এই হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। আরবি ভাষায় লেখা রয়েছে উল্টো পিঠে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এই সিরাজকে বন্দী করে রেখেছিলেন জাফরাগঞ্জে মির্জাফর। মির্জাফর আদেশ করেছিল মোহাম্মদী বেগকে যে তুমি সিরাজকে হত্যা করো। তাই মোহাম্মদী বেগ নবাব সিরাজকে নৃশংসভাবে হত্যা করে খোশবাগে কবর দিয়েছিলেন 1757 খ্রিস্টাব্দে। ইতিহাস কিন্তু বলছে মিরনের আদেশে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছিলেন। সিরাজের পায়ের নিচে লুৎফের নেশা, ওইটা সিরাজের বেগম। সিরাজ যখন মারা যান, সিরাজের পরে উনি মারা যান লুৎফের নেশা। লুৎফার কাজ ছিল সিরাজের পায়ের নিচে এনি টাইমে কোরআন পাঠ করতো আর প্রদীপ জ্বালাতো। 17 বছর বেঁচেছিলেন লুৎফের নেশা। আর ওই পাশেটা হচ্ছে মহল্লালের বোন, নাম হচ্ছে আলেয়া। লুৎফার নেশার পাশে। আর আসল নাম হচ্ছে মাধবী। আস্তে আস্তে সিরাজের প্রেমে উনি মুগ্ধ হয়ে যান। পরিশেষে কি করলো মহল্লালের বোন, সিরাজ যেখানে যেত ভালোভাবে ঘুরে আসতো। 3টে স্টেট তো আর ছোটখাটো জায়গা না, বাংলা, বিহার, উড়িষ্যা, 3টে স্টেট ভ্রমণ করে আসতেন তার পাশা ধীরাজিলে। তারপরে সিরাজকে নিয়ে যে চক্রান্ত করতো মারার জন্য পরিকল্পনা করত, সেই রিপোর্ট তথ্যটা নিয়ে সিরাজের কানে পৌঁছে দিত। তারপরে সিরাজউদ্দৌলা সতর্ক হয়ে যেতেন। তার জন্য ওনাকেও উনি ভালোবেসেছিলেন মহল্লালের বোনকে। তার জন্য সিরাজ নাম দিয়েছিলেন আলেয়া। সিরাজের প্রথম স্ত্রীর নাম হচ্ছে অমাতুন্নেসা। সে মারা যান তার প্রাসাদে। হিরাজিল প্রাসাদ নেই, এখন হাজারদুয়ারি প্যালেসটা রয়েছে। হ্যাঁ, তারপরে অ্যাকচুয়ালি ভালোবাসা ছিল একমাত্র দরিদ্র ঘরের মেয়ে ছিলেন এই লুৎফের নেশা। লুৎফা এসে সর্বশ্রেষ্ঠ সিরাজউদ্দৌলা। আপনারা তো প্রশ্ন করতে পারেন, তার তো প্রথম স্ত্রী, তার কেন কবরটা নেই? লুৎফার কেন কবরে? সিরাজ এতটাই ভালোবেসেছিলেন বা লুৎফা এবং এতটাই ভালোবেসেছিলেন খোশবাগের মাটিতে তার কবর। আর এইটা হচ্ছে সিরাজের পালিত ভাই মির্জা বেগ। মানে সিরাজের পাশেরটা। এই পালিত ভাইকে চিৎ করে ফেলে দিয়েছিল মির্জাফর মাটিতে।
ফেলে দেওয়ার পর হাতির পায়ে পিষ্টে মারা হয় তখনকার দিনে। তারপরে কবরটা দেওয়া হয় খোশবাগের মাটিতে, সিরাজের বাড়ির পাশে। এই হচ্ছে নবাব আলী বর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলার দাদু। এবার 1756-তে যখন নবাব আলী বর্দী খাঁ মারা যান, সিরাজউদ্দৌলা তো একা হয়ে যান, তখনই কি হলো, 1757-তে পলাশির যুদ্ধটা স্টার্টিং হয়ে গেল। সেই পলাশির যুদ্ধ করলো, সেই যুদ্ধে কিন্তু জয়ী হতে পারলেন না সিরাজ, পালিয়ে গেলেন পলাশি ছেড়ে। সিরাজ যখন ধরা পড়লো নৌকর ঘাটে, তখন কিন্তু সিরাজকে মারা হলো। তখন কিন্তু সিরাজ মারা গেল 1757-তে। 1756 হিসাবে ফার্স্ট এটা ধরছি, আর হিসাবে কিন্তু ফার্স্ট এটা। তারপরে ওই পাশে একটা লক্ষ্য করবেন, সমাজে দেখেছেন ছোট্ট করে, ওটা হচ্ছে কে বলুন তো, আপনারা বলতে পারবেন না, পেটে আসছে কিন্তু মুখে আসছে না। সিরাজের একটাই বাচ্চা মেয়ে, নাম হচ্ছে উম্মতি জহর, যে লুৎফা ওই বাচ্চাটাকে নিয়ে থাকতো, তার কবর হয়েছে। নবাব আলী বর্দী খাঁর তো কোনো ছেলে ছিল না, তার 3টে মেয়ে, এক হচ্ছে ঘসিটি বেগম, এক হচ্ছে আমিনা বেগম, আর একটা মেয়ে ছিল মমিনা বেগম। মমিনা বেগমের কবর আছে মুঙ্গের পাটনা, সেটা বিহার। মমিনা বেগমেরই ছেলে নাম সৈকত জং বাহাদুর, পূর্ণিয়া নবাব ছিলেন উনি। উনার পাশে হচ্ছে উনার স্ত্রী, নাম হচ্ছে মতি বেগম। আচ্ছা, মতি বেগম। দুইজনের কবর পাশাপাশি। আলী বর্দী খাঁর কোনো ছেলে ছিল না। সিরাজ যখন জন্ম হন, তখন কিন্তু আলী বর্দী খাঁর বিশাল ব্যাপার, একের পর এক ব্যবসা বাণিজ্য বেরিয়ে যায়, অর্থনৈতিক কিন্তু বেরিয়ে যায়। তার জন্য সিরাজকে এক মিনিটের জন্য ভুলে যেতে চায় না নবাব আলী বর্দী খাঁ। সে চায় এই হবে রাষ্ট্রের প্রদীপ একমাত্র সিরাজউদ্দৌলা, এই আমার জায়গাটা দখল করবে। তাই ঘসিটি বেগম মানে বিশাল রেগে যায় আলী বর্দী খাঁর উপরে, যে আমি তো ওনার বড় সন্তান মেয়ে, আমার কথা শুনলো না। তাই ঘসিটি বেগম কোরআনে হাত দিয়ে বলেছিল, আমি যতদিন বেঁচে থাকবো সিরাজকে আমি বেশি দিন আমি সিংহাসনে বসতে দেব না, এটা তার প্রতিজ্ঞা। মির্জাফর সুযোগ নিয়ে আছে যে সিরাজকে হটাতে পারলে আমি তার জায়গায় বসবো, আর সেটাই হয়েছিল। সে তো আর বেশি দিন লাস্টিং করেনি, তার লেপ্রোসি রোগে মারা যান, কুষ্ঠ বেশি, ক্যান্সার একরকম। মির্জাফরের ক্যান্সারে কুষ্ঠ, একটা অঙ্গ গলে গলে পড়ছিল। এটা আমরা যে দেখছি মসজিদ, এটা একটা মসজিদ, এটা মসজিদ। এই মসজিদটা তৈরি করেছিলেন নবাব আলী বর্দী খাঁ। মিডিল পজিশনে পানীয় জল থাকতো, উজু করে শরীরটাকে পবিত্র করে এই জায়গায় নামাজ পাঠ করতেন নবাব আলী বর্দী খাঁ। আর এই যে দরজাগুলো দেখবেন, সোজা, লোকজনের জন্য দেখা যাচ্ছে, এই সেই দরজা, 7খানা দরজা নবাব আলী বর্দী খাঁর আমলেই তৈরি। তো এইখানে আমরা এখন সকালবেলা চলে এসেছি জগবন্ধু ধাম, যেটা হ্যাঁ ওই যে ওই তো 51 সতীপীঠের এক পিঠ। দুর্গাপুরে যদি কোনোদিন যাওয়া হয় তাহলে দেখতে পাবেন আমার ওখানে কি কবর রাখা আছে, আরো দুটো ছেলে মেয়ের আমার। এটা খোশবাগ থেকে কতটা দূরে? এটা 2 কিলোমিটার দূরে। খোশবাগ থেকে তো খোশবাগ, আর এটা রোশনীবাগ, তাই তো? এখানে কি আছে? কবরই, এখানে কবর, সুজাবুদ্দিন খানের কবর। আচ্ছা বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রোশনীবাগে। এই রোশনীবাগ খোশবাগের থেকে ওই 1.5 কিলোমিটার মতন দূরবর্তী স্থানে অবস্থিত। তো এই রোশনীবাগে রয়েছে সুজাউদ্দিন খাঁ, 3য় নবাব যিনি বাংলার, তার সমাধিক্ষেত্র। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে, সবাইকে দেখার সুযোগ করে দেবে, এবং অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করবে। ধন্যবাদ।